সো এটা এখন বিলিয়ন ডলারও না মিলিয়ন ডলার না ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এটা অনেক। আচ্ছা এখানে জরুরি পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের টেক্সটাইল সেক্টরের মধ্যেই কিন্তু প্রত্যেকটার এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল জবসন প্রোডাকশন বা ইউনিট প্রোডাকশন যেটা সেটার এক্সাম্পল কিন্তু টেক্সটাইল দিয়ে আমরা বলছি না কি এক্সাম্পলটা কি ছিল টেইলর শপ। টেইলর শপ এটা তো টেক্সটাইলেরই একটা স্যাম্পল, টেক্সটাইলের একটা এক্সাম্পল। টেইলর শপ হচ্ছে এটা। ব্যাচ ব্যাচ এক্সাম্পল কোনটা? একটা ব্যাচে আমি যখন কাজ করতেছি, একটা ব্যাচের ফেব্রিক আমি যখন প্রোডাকশন করতেছি, একটা ব্যাচকে যখন আমি ডাই করতেছি, ডাই কি হবে? ডাই তো ব্যাচ ওয়াইজ ডাই হবে। সো একটা ব্যাচের জন্য শুধু একটা ব্যাচের জন্য কাজ করতেছি যখন, সেটা হচ্ছে যে ব্যাচ প্রোডাকশন হয়ে গেল। আবার সেটাকে যখন পুরো একটা অর্ডারের জন্য কন্টিনিউয়াস ফ্লোর ধরে ইয়া করতেছি তখন সেটা মাস ইয়া। এবং একই ধরনের অর্ডার, একই ধরনের টি-শার্ট, একই ডিজাইন, একই সিঙ্গেল জার্সি ফেব্রিক, একই প্যারামিটার দিয়ে কন্টিনিউয়াসলি যখন রাউন্ড দ্য ইয়ার চলতেছে, যে এইটা শীত গ্রীষ্ম বর্ষা এমন তো বলতে কোনো কথা নেই, এটা সব সময় চলবে। যে এই টি-শার্ট সব সময়ই লাগে, কারণ ওই টি-শার্ট সব সময় লাগে হচ্ছে এই কারণে যে আলটিমেটলি ওই টি-শার্ট সামারেও পরে, উইন্টারেও পরে, রেইনি সিজনেও পরে, সব জায়গায় পরে। আর তুমি কোশ্চেন করতে পারো কিভাবে পরে? হ্যাঁ এইভাবেই পরে। ও যখন উইন্টারে পরে তখন কি ওর গায়ে কাপড় একটা থাকে নাকি? ওতে এরপরে ওভারকোট করে তারপরে ঘর থেকে বেরিয়ে যেতেছে, এর উপরে আরো দুইটা পড়তেছে, ওইটা পরে বেরিয়ে যেতেছে, কিন্তু ভিতরে তো একটা থাকতেছে। হ্যাঁ আবার তুমি কি ভ্যালিড না স্ট্রবেরি? বাহ ক্লাস পয়েন্ট স্যার জ্যাম কি করবে স্যার রিকশা জ্যাম কি করবে না করতে পারতে স্যার এটা 10 তাহলে স্যার তুমি তো অনেক সকালে না স্যার আমার কাছে সময় লাগবে তুমি জ্যামে ধরবে না, কে ধরবে? তোমার জ্যামে ধরেই রাখা উচিত ছিল, ছেড়ে দিয়েছো কেন? আচ্ছা এরপরে আমি যখন প্রসেস অফ কন্টিনিউয়াস প্রোডাকশন কথা বলতেছি, ও আচ্ছা টি-শার্টের কথা যেটা বলছিলাম যে তুমি যখন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাও বা ইয়াতে যাবা, সেইখানে এসি থাকুক বা না থাকুক রুম হিটার 100% আছে। তো ও যখন নিজের ঘরের মধ্যে চলে আসছে, ইউনিভার্সিটিতে চলে গেছে, রুম হিটার করে গেছে, তখন তো বাইরে যাওয়ার জন্য শুধুমাত্র এই কারণে ওদের ইউনিভার্সিটি অফিস আদালত প্রত্যেক জায়গায় হ্যাঙ্গার থাকে। ওরা গিয়ে অফিসে ঢুকেই সবার আগে ওভারকোট বা এক্সট্রা যেগুলো পরা ছিল সেগুলো খুলে এবার রিল্যাক্স হইতো, তারপরে কাজ করে, বাসায় থাকে। তো যখন ঘরে এসে গুলো ইউনিভার্সিটিতে ঢুকে গেল, ক্লাসরুমে ঢুকে গেল, অফিসে চলে গেল, তারপরে ওর ভিতরে তো সেই টি-শার্টই পরা আছে। সো এই টি-শার্ট পরে ও ঘরেও থাকতেছে, বাইরেও থাকতেছে, সব জায়গায় তো ইউজ করতেছে। তাহলে এই টি-শার্ট কি সামার উইন্টারের সাথে সম্পর্কিত না রাউন্ড দ্য ইয়ারই ওর লাগতেছে? দ্যাটস ইট। এই হচ্ছে ব্যাপার। সো এক্সাম্পলের উপর ডিপেন্ড করতেছে যে কখন এটা কোন ধরনের প্রোডাকশন হিসেবে কাউন্ট হবে, তখন এটাই ইয়ার। বাকি সব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যাপারটা এইটা না। পেপার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, ইয়ার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যাপারটা এরকম। হ্যাঁ পেপার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও আবার ওই ব্যাপারটা এরকম হইতে পারে। ফর এক্সাম্পল কিছুদিন আগে তোমরা যারা দেখছো আমাদের একটা ইভেন্ট ছিল, সেই ইভেন্টের জন্য আমি একটা নোটপ্যাড বানাইছি। সেই নোটপ্যাড আমি পুরো কাস্টম ডিজাইন করে বানাইছি, আমাদের নাম দিয়ে লোগো দিয়ে ইয়া করে একটা নোটপ্যাড বানাইছি। এই নোটপ্যাড কি ও পৃথিবীর আর কারোর জন্য বানাইতে পারবে না, আর কাউকে খাওয়াইতে পারবে? এটা কি আর কেউ কিনবে? এটা শুধু আমিই দিব। আমি আমার ডিজাইন মতো বানাইছি আমার। মনে করো একটা ক্যালিগ্রাফি, একটা আর্ট, একটা পেইন্টিং ডিজাইন, ঠিক আছে? পেইন্টাররে আমি বলে দিছি যে তুমি আমার জন্য এইভাবে পেইন্ট করবে, তুমি আমাকেই পেইন্ট করবে, আমাকে পেইন্ট করে আমাকেই দিবা, বাস বিন্দাস। এখন আমাকে পেইন্ট করায় আমি নিয়ে তারপরে যদি আমি এবার বলি যে এই তোরা সবাই আমার পেইন্ট নিবি, বুঝছিস? আমাকে সবাই বাসায় নিয়ে যাবে, বাসায় নিয়ে আমার সাথে ছবি তুলবি, আমি তোদের সাথে তোর বাসায় চলে যাব পেইন্টিং হিসেবে, তখন সেটা হচ্ছে আমার ব্যাপার। যে আছে এরকম নমুনা তো এখন অভাব নেই। মানে আমার ক্লাসে সুযোগ পায় না দেখে, না হলে ছেলে পেলে তো ম্যাডামদের ক্লাসে বসে বসে কি করে? আঁকা আঁকা আঁকা, কাকে আঁকে? ম্যাডামকে আঁকে, পেইন্টিং করে, হ্যান্ড স্ক্রিন।
চারটা ফ্যাক্টর ছিল, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। ল্যান্ডের মধ্যে আমরা বলছি যে ল্যান্ড বলতে শুধু ফিজিক্যাল জায়গাটা বোঝায় না, শুধু স্পেসটা বোঝায় না, এইটার মধ্যে এইটার সাথে যে ন্যাচারাল যে রিসোর্সটা, ইভেন এই যে একটা আর্টিফিশিয়াল স্পেস, মানে আর্টিফিশিয়াল স্পেস বলতে বুঝাইতেছি এটা কি ন্যাচারাল স্পেস না আর্টিফিশিয়াল স্পেস? কেন আর্টিফিশিয়াল স্পেস? এটা ম্যান মেড, মানে এটা তো ন্যাচারাল শেপে নাই, এটা ম্যান মেড। এই জিনিস আমাদের বানানো, আমাদের বিল্ডিং, আমাদের ইয়ার, এর মধ্যেও ন্যাচারাল রিসোর্স ফ্রি আছে না? মানে বাইরের আলো আসতেছে না রুমে, আমি কি অক্সিজেন কি নিজে বানাই নিছি নাকি? সো ন্যাচারাল রিসোর্স যেইখানে যেই অবস্থায় অপারেট করি, মানে উইদিন তুমি পৃথিবীর যেই জায়গায় গিয়ে কাজ করো না কেন, তুমি তো একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল রিসোর্স ফ্রি পাই যাচ্ছ, ওইটা সহ হচ্ছে লেবার। যারাই কন্ট্রিবিউট করতেছে, যেভাবে কন্ট্রিবিউট করতেছে, মানে লেবার বলতে কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল লেবার বোঝায় না। মানে তুমি যদি ফিজিক্যাল লেবারের চিন্তা করো, তাহলে এই ইউনিভার্সিটিতে মানে ফিজিক্যাল এফোর্ট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কম যারা দেয় সেই তালিকায় আমার নাম থাকে, যে ফিজিক্যাল লেবার যারা সবচেয়ে কম দেয়। কিন্তু আসলে তাহলে কথাটা সত্য? তার মানে তো ফয়সাল স্যার কোনো এফোর্টই দেয় না, কোনো লেবারই নেই। মানে ফয়সাল স্যারের লেবার নাই মানে ফয়সাল স্যার লেবার দিয়ে কাজ করে তা না, মানে ফয়সাল স্যারের নিজের কোনো লেবার নেই, তার নিজের কোনো এফোর্ট নেই, কারণ ফিজিক্যাল এফোর্ট দেয় না। তাহলে কি হলো? আসলে কি ব্যাপারটা তা মানে প্রোডাকশন ফ্যাক্টরিগুলোতে অপারেটর যারা, তাদের কাছে মনে হইতেই পারে যে আমরা মেশিন চালাই দেখে মেশিন চলে, তা আমরা ফেব্রিক বানাইতেছি দেখে মেশিন চালাইতেছে দেখে এত বিশাল ফ্যাক্টরি টিকে আছে, মালিক বেতন পাইতেছে, পাদর দিয়ে ঘুরতেছে। আমি যদি মেশিন না চালাই তখন ফ্যাক্টরি কেমনে চলবে? দেখি আজকে স্ট্রাইক করে দিয়ে দেখি, মালিককে দেখাই দিব যে ফ্যাক্টরি কেমনে চলে। এই চল সবাই বেতন না বাড়াইলে আর কি আমাদেরকে শুইয়ে নিয়ে শুধু নিজেরা মাস্তি করে বেড়াবে, সারা দুনিয়া ঘুরে বেড়াবে, এরকম দেখে। এই যে ওর চিন্তাটা, এটা কত পার্সেন্ট রাইট? কেন 0%? হ্যাঁ, আর কিন্তু মালিক চলে গেল। মালিক যদি বলে যে আর খেলবো না, তোদের সাথে আর খেলবো না, অথবা তোরা থাকলে আর খেলবো না, হ্যাঁ, মালিক যদি বলে যে না, সুমাইয়া আমাকে ধোকা দিয়েছে, আর ও যতদিন থাকবে আমি আর এই ফ্যাক্টরির ধারে কাছে আসবো না, তাহলে কি হবে? মালিকের লস। মালিক এখন লাভ লস দেখার ইয়াতে আছে, মালিক এখন তোমার শান্ডিং দেওয়ার মেজাজে আছে যে তুমি থাকবে, মালিক নাই, দেখি তুমি কতক্ষণ থাকো, কিভাবে থাকো। আচ্ছা, সো বিষয়টা হচ্ছে যে লেবার বলতে শুধু ফিজিক্যাল লেবার বোঝায় না, ইন্টেলেকচুয়াল লেবার ইয়া থেকে শুরু করে, এবং এই কারণে আগে মার্কেটিং এ প্রোডাক্ট বলতে শুধুমাত্র মানে একটা তো ছিল প্রোডাক্ট আর একটা ছিল সার্ভিস। এখন আইডিয়াকেও খুব দামি একটা রিসোর্স হিসেবে দেখা হয়, যে আইডিয়া, যেই মানুষটা আইডিয়া দিতে পারতেছে, এবার সেটা মার্কেটিং এর আইডিয়া হোক, ব্র্যান্ডিং এর আইডিয়া হোক, কোলাবোরেশনের আইডিয়া হোক, যে কোনো ধরনের মানে বেটারমেন্টের জন্য যে কোনো আইডিয়া হোক, আইডিয়াই তো সব কিছু। মানে এই যে তোমাদের মাথায় আইডিয়া কেন নেই, সেটার জন্য তোমাদের মাথায় হাতুড়ি মেরে জিজ্ঞেস করতে হয় যে আইডিয়া বের হয় না কেন তোমাদের মাথা থেকে? তোমাদের একটা ক্লাব আছে, তোমাদের আইডিয়া কি? তোমাদের একটা ডিপার্টমেন্ট আছে, তোমাদের আইডিয়া কি? তোমাদের না এতগুলো ল্যাব আছে, তোমরা করবা কি? ডেকোরেট করবা কি হবে? ল্যাবগুলো সাজাবা কি হবে? মানে প্রত্যেকটা যখন একটা করে বলবো এবং সেইটা নিয়ে যখন লাগাবো যে হ্যাঁ এইটা এইটা তোদের করার কথা, এইটা নিয়ে ভাবিস না কেন, তখন সেটা নিয়ে ভাবনা শুরু করো। এই তোমরা এমন কেন? একটু ভালো হতে পারে না? কবে বড় হবে? জুনিয়ররা তো ভাবে যে কত বড়
হয়ে গেছে। আসলে ভাইয়া যে এখনো বুঝতেই পারলো না যে ভাইয়া কোথায় আছে আর কোথায় যাবে। ভাইয়া যে নিজের গন্তব্যই এখনো চেনে না। আরে ভাইয়া নিজের গন্তব্যই চেনে না, আর মেয়ে ভাবছে যে ওকে গন্তব্যে পৌঁছে দিবে। সবুজ, ভালো আছো? ক্যাপিটাল, ঠিক আছে, গ্রিন ক্যাপিটাল। এখন সবকিছু নামের আগে একটা গ্রিন লাগে, ঠিক আছে? মানে সবুজ এখন সবুজ বললে হয়তো হবে না, বলতে হবে যে একটা গ্রিন ছেলে। সবুজ ছেলে বলতে অন্য কিছু মিন করবে, বলবে যে ঠিক আছে তুমি সবুজ ছেলে আমি লাল মেয়ে, তাইলে তো হইলো না। বলতে হবে যে একটা গ্রিন ছেলে, তাইলে মানুষ মনে করবে যে ও আচ্ছা ঠিক আছে গ্রিন প্রোডাক্টের কিছু খুঁজে পাওয়া যায় কিনা দেখি। তখন ফিচার খুঁজতে গেলে আবার যাওয়া যাবে। Capital, a company's physical equipment and the money uses to buy resources. যত রিসোর্স কিনতেছে, আনতেছে, পাইতেছে, উত্তরাধিকার সূত্রে পাইতেছে, সবকিছু। এই যে আমাদের ট্যাক্স সিজন চলতেছে, এখন সারা বাংলাদেশের সবাই যত মানুষ চাকরি করে, ইয়া করে, ব্যবসা করে, সবাই এখন ট্যাক্স দিতেছে। মানে যে পারে একটু শিক্ষিত ও নিজের ট্যাক্স নিজে দিতেছে অনলাইনে, আর যে পারে না সব ট্যাক্স লয়ারদের পিছনে ঘুরতেছে। ট্যাক্স লয়াররা এই মনে করে আধা ঘন্টার একটা সময় দিতেছে বা ইয়া করে দিতেছে 5000 টাকা মিনিমাম নেই, আর যাদের থেকে বেশি বেতন। আমার এই এক মাস আগে আমার বিএফপি সাবেক এক স্টুডেন্ট, ওর বাবা ছোট্ট একটা ফার্নিচারের বিজনেস, ও আমারে বলতেছে যে স্যার আমাদের তো ট্যাক্স সব ফাইটিং ট্যাক্স লয়ারের কাছে। তাই আমি বললাম যে তোমার বাবার এমন কি বিজনেস যে বিশাল ট্যাক্সের ফাইল এবং সেটা নিয়ে ও কথা প্রসঙ্গে পরে বলতে বলতে বলে যে স্যার উনি তো মানে এভারেজে প্রত্যেক বছর আমাদেরকে 1 লাখ টাকা চার্জ করে শুধু ট্যাক্সের ইয়াটা করায় দাও, ট্যাক্স রিটার্ন জমা দাও। তাই আমি বললাম যে এই ধান্দাবাজিটা যদি আমি জানতাম তাহলে তো এতদিনে আমি ঘর ঢুকে যেতে পারতাম। আমি সবাই শুধু বলতাম যে ট্যাক্স কার লাগবে আয় আমি 50% ডিসকাউন্টে করাই দেব, তাও 50% না মানে 50,000 আমার টাকা। তো হুলস্থুল অবস্থা। পৃথিবীতে সবচেয়ে মানুষকে ধোঁকা দেওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে তারে তুমি অন্ধকারে ঘুরতে দাও, তারে অন্ধকারে রেখে দাও। সে যেটা জানে না তাকে সেটা জানতে দিও না। তারে বুঝাও যে ওইটা ডাক্তার আপনি না, ওইটা ডাক্তার আমি, ওইটা আমারে বুঝতে দেন, আপনার বুঝার দরকার। এই কারণে ফার্স্টে দেখা যায় যে ওই হসপিটালে ডাক্তারের পিছনে 3 মাস দৌড়ায়, যখন ইয়া মানে এরপর ওই হসপিটালে ডাক্তারের পিছনে 3 মাস দৌড়ায়, যখন দেখা যায় দুই জায়গায় কমপ্লিকেশন ইয়া হইতেছে না, প্রবলেম সলভ হইতেছে না, শেষ পর্যন্ত কি আমারে জিজ্ঞেস করে স্কয়ারের ওই ডাক্তারের কাছে দৌড়ায়। তার আগ পর্যন্ত যে 7 মাস নষ্ট করলো, কমপ্লিকেশন আরো 3 গুণ বাড়াইলো, এটা কি হলো? টাকা পয়সা যায় নাই এতদিন। পড়ালেখা কি শুধু পিপিসির মধ্যে? তো তুমি যে জীবনে পিপিসিও শিখলা না, কেপিআইও শিখলা না, আর এলপিসিও শিখলা না, এটা কি হবে? এলপিসি মানে কি? লাইফ প্রজেক্ট প্রোডাক্ট, অন্টারপ্রেনারশিপ। এইটার প্রনাউন্সিয়েশন পারে না এই ক্লাসে যদি এরকম কেউ থাকে, ওদের গতকালকে দায়িত্ব দিয়ে গেছিলাম, আজকে জিজ্ঞেস করতেছি না, এর পরের ক্লাসে দরকার হলে অন্য ক্লাসে নিয়ে গিয়ে জিজ্ঞেস করব। অন্য ক্লাসের সামনে একটা নিয়ে যাব, তারপরে জিজ্ঞেস করব যে তোমাদেরকে তোমাদের ভাইয়া আপুরা অন্টারপ্রেনারশিপ কিভাবে উচ্চারণ করতে হয় এটা দেখায় দিবে, শেখায় দিবে, এবং এখান থেকে আজকে তোমরা শিখে যাবে, সারা জীবনে যাতে আর ভুলতে না পারো। সেখানে অনেক बहुत सारे तरीके होते हैं, ये तरीके बहुत जबरदस्त। এটা তো আমরা দেখছি ভিডিওটা। ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস মানে কি? ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস আরে তুমি আসো প্রসেস, আমি তো জাস্ট এডিটর মানে জানতে চাচ্ছি ভ্যালু অ্যাডেড প্রসেস বা ভ্যালু, হ্যাঁ ভ্যালু অ্যাডেড প্রসেস। ভ্যালু অ্যাডেড প্রসেস মানে কি? ভ্যালু বুঝো কিনা? ভ্যালু কি? মার্কেটিং করছো না তোমরা? ওই যে সামনে বসে আছে ওর কাছ থেকে শিখে নিস। এই তুমি প্রতিদিন
প্রতিদিন সকালে ক্লাস শুরুর আগে ওদেরকে আধা ঘন্টা করে মার্কেটিং দিই, কারণ কথায় কথায় এই পদ্ধতি ক্লাসে ধরা গেল মার্কেটিং এর। একটা প্রোডাক্টের ভ্যালু কিভাবে মানে তুমি বুঝছো? ওরে ক্লাস শুরু হয় 10টা থেকে, ওরে 9:30 থেকে টাইম দিবা, টিচার না আসা পর্যন্ত ক্লাস নিতে থাকবে মার্কেটিং। তো মার্কেটিং এর কোশ্চেন নিয়ে আসবা, ও মার্কেটিং এর আনসার দিয়ে যাবে। যদি যেটা পারবে না সেটা আমারে ক্লাসে এসে বলবা যে কয়টা করে কোশ্চেন পারছে আর কয়টা করে কোশ্চেন পারে নাই, সেই অনুযায়ী ব্যবস্থা। ওর স্পট থেকে সেই অনুযায়ী মার্কস কাটা যেতে থাকবে। বাস। আর তুমি আমার বললো না যে মার্কস কাটতে কাটতে তো একদম মার্কস, আচ্ছা সেটা সব অন্যভাবে করে আসতে হবে, সেটা পরে। আচ্ছা এখন ঘটনা যেটা সেটা হচ্ছে যে ভ্যালু কি? ভ্যালু মানে কি? প্রাইস। ভ্যালুটা কি? প্রোডাক্টের কোয়ালিটি, গুণগত মান। গুণগত মান। এখন মেহেদি যদি জানতে চায় যে তোমার কাছে তোমার ওয়াইফের ভ্যালু এই ভ্যালুটা দিয়ে তুমি কি বুঝবা? যে বিয়ে করতে কয় টাকা খরচ হয়েছে, কয় টাকা দিয়ে মোট দিয়ে কিনছি, কি বুঝবা বলো? চিন্তায় পড়ে গেছে ছেলে, এতদিনে এটা নিয়ে চিন্তা করে, কারণ এই কোয়েশ্চেন যে আসবে, পৃথিবীর সব রকমারি কোয়েশ্চেন যদি আমার কাছে না আসে, তো কোন ক্লাসে আসবে বল? যতটুকু চিন্তা করছো ততটুকু বুঝবে সেই বল, বাকিটা না হয় বাকি থাকবে, ওকে গিয়ে বলি। এটাও কি তোমাকে শুকিয়ে দিতে হবে? তোমার কাছে আসতেছি বলো, তাতে হ্যাঁ কে বলো? হ্যাঁ মেহেদি বলো, কার ক্যারেক্টার নেচার? তোমার বাবার? হ্যাঁ তুমি 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 আসলে কি ডাকো? হ্যাঁ নাকি বন্ধুর বউ, আমার বউ, এরকম ভাবো নাকি? আচ্ছা এই কি তোমার কাছে ভ্যালু নাই বলো? ঠিকই, সেই ভ্যালু বলতে কি বুঝো তুমি? হ্যাঁ মানে ভ্যালু বলতে কি বুঝো তোমার, মানে তোমার কাছে তার ভ্যালু বলতে তোমার কাছে কি মিন করো? আরে বোকা ছেলে, সোজা এক কথা বলে দিবে যে স্যার আমি এখন সেই এখন আমি, আমার কাছে আমার তো কোনো ভ্যালু নাই, সেই তো বাস। আরে বোকা ছেলে, বাংলা ইউটিউব বলতে শিখো নাই এখনো? বলছো আজ পর্যন্ত? এটা কি কথা? এটা কি? তুমি কি অবাক হচ্ছ? সবাই অবাক হচ্ছে। কি স্যার অবাক হচ্ছে? ওর কাছে এখন ওর কোনো ভ্যালু আছে নাকি? সব ভ্যালু তো তার 100% ভ্যালু শেষ। সে যতদিন ঠিক আছে ততদিন সে ভ্যালিড প্রোডাক্ট, সে যখন ঠিক নেই এ রিজেক্ট, বাতিল। সংসার টিকে নিতে ব্যর্থ, পরিবারে ব্যর্থ, যে পরিবারে ব্যর্থ সে সব জায়গায়। আচ্ছা ভ্যালু অ্যাডেড প্রসেস আমরা বলছি কখন, যে তাহলে এই যে তোমরা ব্যাচেলর করতেছো, ইউ আর ডুইং দিস ফর ভ্যালু অ্যাডিশন। আমার যে ছেলেগুলো ফ্রাইডেতে 7 দিন অফিস থেকে ছুটি পায়, একদিন 12 ঘন্টা হেক্টিক জব করে প্রোডাকশনে, সেই ছেলেগুলো নাইট শিফট করে এসে ডে শিফট গিয়ে করবে, ওই অবস্থায় আইসা যখন ফ্রাইডেতে এসে ক্লাস করতেছে, এর এমন কি ঠাকাটা পড়ছে বা আমরা এমন কি রসগোল্লা ওর জন্য তৈরি করে রাখছি যে ওরা এত কষ্ট করে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার সেই সব জায়গা থেকে আইসে নাইট শিফট করে এসে এখানে ফ্রাইডেতে ক্লাস করতে হবে? কেন আসতেছে? একটা ডিগ্রি নেওয়ার জন্য। কেন এই ডিগ্রিটা নিতেছে? ভ্যালু এডিশন। কারণ ও 15-20 বছর ধরে ফ্যাক্টরিতে কাজ করতেছে, ওই এক্সপেরিয়েন্স দিয়ে হচ্ছে না। ও
ওই ভ্যালুটা এইটা দিয়ে যে ভ্যালুটা হবে, এই সার্টিফিকেট ডিগ্রিটা দিয়ে যে ভ্যালুটা হবে সেটা ওইটা দিয়ে হচ্ছে না, ওইটা দিয়ে কভার করবে না, এই কারণে ওইটা সাপ্লিমেন্টারি এটা লাগবে, আবার এইটা দিয়েও হবে না, এইটা সাপ্লিমেন্টারি ওইটা লাগবে। মানে শুধু একটা সাইড দিয়ে হয় নাকি? মানে একটা মেয়ে 99% ভালো কিন্তু মেয়েটা শুধু রাতে ঘরে থাকে না, এই 1% দিয়ে চলবে? ইব্রাহিম তোমার চলবে? তো চলবে না। তাহলে 1% এই কারণে 99% এ আসলে আছে কি আর 1% এ গেছে কি, এইটার উপরে ডিপেন্ড করে যে আলটিমেটলি প্রোডাক্ট অ্যাকসেপ্ট না রিজেক্ট। কি স্যার? আমার এই সমস্যা কি সলভ করবে? বন্ধ করো। না এটা বলা লাগে নাকি? এটা নিয়ে আপনাকে নিয়ে ইয়ে করলেই তো। আচ্ছা, difference between cost of inputs and the value of price of inputs, প্রত্যেক জায়গায় আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করা হচ্ছে। পিছনে দুটো বন্ধ, একটা হচ্ছে কস্ট অফ ইনপুটস আর একটা বলতেছি প্রাইস অফ আউটপুটস। মানে পার্থক্য আছে কোনো? শোনো, তোমাদের সাথে তো আমি একদম ধরে ধরে এভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড তো ব্যাখ্যা করা পসিবল না। এটা তো তাইলে এক কোর্স, এটা 4 বছরের কোর্স না। এই কোর্স তো শুরু হয়েছে, এই কোর্স শেষ করতে হবে, তোমাদের পরীক্ষা দিতে হবে। সো এগুলো নিয়ে বাসায় গিয়ে চিন্তা করতে হবে। মানে ফয়সাল স্যার আসবে, কিছুক্ষণ কথা বলবে, স্লাইড দেখে চলে যাবে, আর আপনারা মনে করবেন হয়ে গেছে, ক্লাস শেষ, আপনিও শেষ, বিন্দাস, তাই না? তো এই স্লাইড আপনাদেরকে কেন শেয়ার করা হইতেছে, এগুলো কেন দেওয়া হবে? মানে আপনি তো এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে নিজেরা একটু চিন্তা করতে হবে, বলতে হবে যে এখানে তাহলে কস্ট অফ ইনপুটস কেন লিখলো, প্রাইস অফ আউটপুটস কেন লিখলো, এটাকে প্রাইস অফ ইনপুটস লিখতাম, এটাকে কস্ট অফ আউটপুটস লিখতাম, যে কোনো কিছু লিখলেই তো হইতো। নিশ্চয়ই একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা বলে দেব না, সবাই নিজেরা চিন্তা করে বের করতে হবে। আচ্ছা, সো ভ্যালু এডিশন কখন হবে? এক নম্বর হচ্ছে আমার ইনপুট যেগুলো দিতেছি, ইনপুট মানে কি? এই যে আমার ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এগুলো দিয়েই তো আমি শুরু করতেছি। আচ্ছা, এই জায়গাটাতে আমি কি করতেছি? ট্রান্সফরমেশন করতেছি, কিছু কনভার্সন করতেছি। আমি তো একটা জায়গা থেকে, আমি স্পিনিং ইন্ডাস্ট্রিতে ইনপুট দিতেছি কি? কটন ফাইবার, আউটপুট পাইতেছি কি? ইয়ার্ন। তো দিছিলাম ফাইবার, হয়ে গেছে ইয়ার্ন। তো আমি কি মানে যা দিছিলাম তাই পাইছি? যা দিছি তাই যদি পাইতাম তাহলে কি কোনো ভ্যালু এডিশন হইতো? তা তো হয় নাই, পুরো জিনিসটা ট্রান্সফর্ম হয়ে গেছে। ছিল ফাইবার, এখন হয়ে গেছে ইয়ার্ন। ছিল ইয়ার্ন, এখন হয়ে গেছে ফেব্রিক। ছিল ফেব্রিক, এখন হয়ে গেছে ডাই ফেব্রিক। ছিল ফেব্রিক, এখন হয়ে গেছে গার্মেন্টস। পুরো জিনিসটাই তো একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি যখন স্কুলে দিছিলাম মেয়েটাকে, তখন মেয়ে ছিল বাচ্চা মেয়ে, তারপর হঠাৎ করে হাই স্কুলে হয়ে গেল কিশোরী, তারপর হঠাৎ করে হয়ে গেল যুবতী, তারপর হঠাৎ করে হয়ে গেল যে আয় হায় ও তো এখন আমাকে বোঝায়, বাবা কিচ্ছু বোঝে না। তা এই যে জায়গাটা, the transformation, then output, এবার তুমি প্রোডাক্ট হলে প্রোডাক্ট, সার্ভিস হলে সার্ভিস। এখানে কাস্টমারের ফিডব্যাক সেকশন, শুধু কাস্টমার না, বায়ারের ফিডব্যাক থেকে শুরু সবই, মানে কাস্টমার তো বায়ারই আমার কাস্টমার। সো ফিডব্যাক সেকশন, কন্ট্রোলিং মেকানিজম, প্রত্যেকটা জায়গায় ফিডব্যাক সেকশন আছে। ফিডব্যাক সেকশন মানে কি? ধরো বলি বলো, ধরো এই আমাদের প্রোডাকশন প্রসেসে এভরিডে বেসিসে বা এভরি মোমেন্ট বেসিসে কোনো ফিডব্যাক সিস্টেম আছে? মানে অপারেটররা মেশিন চালাইতেছে, মনে করো একটা নিটিং ফ্যাক্টরি, স্পিনিং ফ্যাক্টরি, টাইম যেটাই চিন্তা করো, আমাদের হোল ইন্ডাস্ট্রিতে, যে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হোক, সেই ইন্ডাস্ট্রিতে ও ফিডব্যাক কখন পায়? মানে বায়ারের কাছে যখন শিপমেন্ট করে দিছে, বায়ার হাতে নিয়ে যখন জামা পরে দেখছে, তারপরে প্রথম ফিডব্যাক? প্রত্যেকটা পয়েন্টে ফিডব্যাক। আচ্ছা, এই প্রত্যেকটা পয়েন্ট বলতে কোন পয়েন্ট? কোয়ালিটি চেক করবে তখন। কোয়ালিটি চেক কোথায় করে? ইন্সপেকশন। সেটাই তো, কোথায়? কোন ফ্যাক্টরিতে? যে ফ্যাক্টরিতে প্রত্যেকটা ফ্যাক্টরিতে। আচ্ছা, প্রত্যেকটা ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেকশন মাসের কত তারিখে করে? যখন এই প্রোডাক্ট তৈরি হয় তখনই তো কোয়ালিটি মাসের কত তারিখে করে? পড়াশোনা করে টেস্ট করে। ইয়েস,
প্রতিদিন কখন করেন? কিছু লোক এগুলো প্রতিদিন যে করে সে প্রতিদিন কয়টা সময় করে? সব সময়। এইটা হচ্ছে আরে কিউসি ডিপার্টমেন্টের কাজ কি? কোয়ালিটি চেক ডিপার্টমেন্টের কাজ কি? ওর কাজই তো হচ্ছে সারা দিন রোল হইতেছে, ব্যাচ হইতেছে, ইয়ার্ন হইতেছে, ইয়া করতেছে আর সারাক্ষণ কন্টিনিউয়াসলি চেক দিতেছে। চেক দিয়ে ব্যাপারটা কি এরকম যে অ্যাকসেপ্ট রিজেক্ট এই কাজ করা না তো, সাথে সাথে রিজেক্ট কেন হইতেছে ওরে আইনে এবার মেশিনের সামনে আইনে অপারেটর আইনে দেখায়, এই যে দেখো তোমার রোলের এই অবস্থা এই অবস্থা। অপারেটর যদি বুঝে যে তাহলে কি সমস্যা হয়েছে হলো, অপারেটর যদি না বুঝে সাথে সাথে টেকনিশিয়ান টিমমেট ডাক দেয়, ফিডারম্যানকে ডাক দেয়, নিডলম্যানকে ডাক দেয়, সুপারভাইজারকে ডাক দেয় যে এই রোলে এই সমস্যা হইতেছে, আমি তো বুঝতেছি না কি কারণে সমস্যা হইতেছে। মানে সাথে সাথে কারণে এই রোল নষ্ট হয়েছে আর এখন তো নষ্ট হইতে দেওয়া যাবে না। এটা কি এরকম নাকি যে হয়ে গেছে ওকে अब बस हो गया अब क्या करो, এখন কি গান গাইতে হবে না? ইন্নালিল্লাহ, টাকা আমার, টাকা যাইতেছে আমার আর গান গাও তুমি, কিন্তু এটাই তো হচ্ছে। নেত্রী কোথায়, পার্টি নেতারাই কোথায়, আর কর্মী মরে কোথায়? এটাই তো হচ্ছে। আমাদের পুরো প্রোডাকশন প্রসেসে আমরা কোন কাজগুলোকে বলতে পারবো যে এটা একটা ভ্যালু এডেড অ্যাক্টিভিটি, বা এই প্রসেস বা এই কাজের মাধ্যমে আমাদের প্রসেসের মধ্যে বা আমাদের টোটাল সাপ্লাই চেইনে ভ্যালু এডিশন হচ্ছে, আর কোন কাজগুলোর মাধ্যমে বুঝতে পারবো যে এগুলোর সাথে ভ্যালু এডিশনের কোনো সম্পর্ক নাই? উদাহরণ দাও। एग्जांपल दो। এটা তো মানে বেশি ইয়া एग्जांपल মানে আরো স্পেসিফিক ন্যারো ডাউন, মানে ওইটা চিন্তা করতে গেলে তো তাহলে মানে পৃথিবীর যে কোনো স্পিনিং ইন্ডাস্ট্রি তুলা থেকে সুতাই বানায়, তো তুলা থেকে সুতা বানাইতেছে, তাহলে পৃথিবীর সব স্পিনিং ইন্ডাস্ট্রি একদম 100% ভ্যালু এডেড ইন্ডাস্ট্রি, সবাই কমপ্লায়েন্ট, সবাই A+ ক্যাটাগরির, সবাই ভালো ইন্ডাস্ট্রি, সবার কোয়ালিটি একরকম, ব্যাপারটা কি এরকম নাকি? সবারই ভালো ভালো তাহলে বায়ার থাকার কথা, সবারই একই রকম বায়ার থাকার কথা, একই রকম অর্ডার থাকার কথা, ব্যাপারটা কি তাই না? 10 ব্যাচে যতগুলো ছেলে পড়ে 10 ব্যাচে, যেহেতু এটা 10 ব্যাচ তার মানে আসলে সবাই সিনিয়র। হ্যাঁ আসলে সবাই সিনিয়র, কিন্তু আসলে কি সবাই সিনিয়র হওয়ার যোগ্য না? অনেকে জুনিয়রদের চেয়েও জুনিয়র, বোঝেই না কিছু, তাহলে কেমনে হবে বলো? একটা ইন্ডাস্ট্রির যত অ্যাক্টিভিটি সবই কি ভ্যালু এডেড অ্যাক্টিভিটি? সবই নন ভ্যালু এডেড অ্যাক্টিভিটি? তার মানে সহজ কথা হচ্ছে আমার যেই কাজটা এই প্রোডাক্ট বা সার্ভিসের ভ্যালুটাকে বাড়ানোর ক্ষেত্রে কাজ করতেছে, এইটা যদি এমনও হয় যে এর আগ পর্যন্ত আমি এই ইয়ারটা আনতাম ইন্ডিয়া থেকে, ইম্পোর্ট করতাম, হয় আমি ইচ্ছায় করতাম অথবা অনিচ্ছায় করতাম অথবা বাধ্য হয়ে করতাম, সরকার আমাকে বলেছে আমি করেছি, কিন্তু এখন আমি এটা চায়না থেকে করি, পাকিস্তান থেকে করি, অন্য জায়গা থেকে করি এবং এটার কোয়ালিটি ভালো হয়, কষ্ট কম হয়, কোয়ালিটিও ভালো হয়, কষ্ট কম হয়। এই যে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, আমি কি কোনো কাজ করছি? আমার প্রোডাকশন প্রসেসে তো কোনো কাজ হয় না, কিন্তু আমি একটা বেটার কোয়ালিটি সোর্সিং করছি, এটা ভ্যালিডেটেড অ্যাক্টিভিটি না? আবার আমি এই প্রসেসটার সাথে সম্পর্কিত না, মানে এই অর্ডারের সাথে সম্পর্কিত না, এর
এরকম যে কোনো ধরনের ট্রায়াল করো, ফ্যাশন ডিজাইন করো, ইয়া করো, যে কোনো ট্রায়াল করো, যেটা এই প্রসেসটার সাথে সম্পর্কিত না, মানে এরকম যত লক্ষ্য অ্যাক্টিভিটি হোক, যত ভালো মানের অ্যাক্টিভিটি বলা হোক না কেন, কিন্তু সেটা তো এইটার জন্য নন ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটি, কারণ এটা সরাসরি এর সাথে সম্পর্কিত না। আচ্ছা, এই দা এই তো এখনই তো সমস্যা। এই যে তোমাদের এক একটা দিবস, এক একটা রজনী, তোমাদের অবশ্য দিনগুলো হচ্ছে বোরিং, কারণ ভার্সিটিতে আসতে হয়, রাতগুলো হচ্ছে ভালো, কারণ সেখানে বিনোদন আছে। এই যে তোমাদের এক একটা দিবস এবং রজনী, এই 24 ঘন্টা, তোমাদের 24 ঘন্টা তো নাকি তোমাদের অন্য কোনো হিসাব আছে? হ্যাঁ, তোমাদের কি 24 ঘন্টায় দিন রাত নাকি অন্য কিছু? হ্যাঁ, ঠিক আছে। এই 24 ঘন্টায় আমাকে একটু বলো তো যে গতকালকে 24 ঘন্টায় তোমার ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটি কি কি ছিল? তুমি গতকাল এমন কি কি কাজ করেছো যাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে তোমার ভ্যালু এডিশন হয়েছে? গতকাল তুমি এমন কি করেছো বা এমন কি শিখেছো বা এমন কি শিখিয়েছো বা এমন কোন স্কিল অর্জন করেছো অথবা এমন কোন জিনিসটা নতুন জেনেছো যার মাধ্যমে তোমার ভ্যালু এডিশন হয়েছে? যদি বলতে না পারো তাহলে বুঝতে হবে যে where there is no value addition there must be some deduction, কারণ প্রকৃতি তো শূন্যস্থান পছন্দ করে। মনে করো একটা ছেলে, সে 24 ঘন্টায় বললো যে গতকালকে 24 ঘন্টায় আমি একটাও সত্য কথা বলিনি, তার মানে ও কি বলছে? বুঝো না, বুঝো। ও যদি বলে যে গতকালকে 24 ঘন্টায় আমি কোনো ভালো কাজ করিনি, তাহলে কি কাজ করছে? এটাই হয়, এটা না হয় ওটা, হয় এটা না হয় ওটা, এর বাইরে তো কিছু সম্ভব? বলো। এখন বলো, নিউ বলো, গতকালকে ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটি কি কি ছিল? ক্লাস করছি দুইটা, ওই ক্লাসে কি শিখছিস? ক্লাসে কি শিখছিলাম কথা বলো স্যার, ওই তো ভ্যালু এডিশন কিভাবে হলো, মানে তুমি ক্লাস করছো, ইট ইজ এ, এটা ততক্ষণ পর্যন্ত নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটি যতক্ষণ পর্যন্ত তুমি এইটা বুঝাইতে না পারো যে ওই ক্লাসের মাধ্যমে তোমার ভ্যালু এডিশন কি হয়েছে। স্যার আমি শিখছি হলো কি একটা ফেব্রিকের হলো যে ইয়া করে, এটাকে কি বলে, সুইং করে, ওইটার হলো কোন পার্টটা আগে লাগাচ্ছে, কোন পার্টটা পরে লাগাচ্ছে, কোনটার পরে কোনটা হচ্ছে, যে হলো এই যে ফেব্রিকগুলো টি-শার্ট বানানোর যে একটার সাথে একটা যে অ্যাড করে, কোন আগে হচ্ছে, কোন প্রসেসটা পরে হচ্ছে, আন্দাজ দিয়ে স্যার আমরা তো ভ্যালু এডিশনই চেক করতেছি। সিকোয়েন্সটা বলো, ওদেরকে একটু দেখায় দাও কোন পার্টটা আগে। আচ্ছা, এখন সামনে থেকে বলো, সিরিয়ালি বলো। আর তুমি কোন দিক থেকে এসে এখন বলো, শিক্ষার্থীদেরকে বলো। এখন কি টিশার্ট নিয়ে আসবো? ওই তো টিশার্ট নিয়ে আসবো এখন। তুমি বলো।
সময় দিয়েছো, শ্রম দিয়েছো, ক্লাসের অ্যাটেন্ডেন্স করেছো, কিন্তু তোমার মাথায় তো ক্লাসে 5 থেকে 9 হয়েছে সেজন্য আর মাথা থেকে 9 না স্যার অনেক পার হয়ে যাবে কিন্তু ওয়ার্ডগুলো অনেক কঠিন। আমি কিছু শিখেছি আর আমি কিছু শিখতে পারিনি স্যার বা ওটা শিখি তো না। টিচার প্র্যাকটিক্যালি দেখে স্যার, এখন আমি যদি প্র্যাকটিক্যালি করতে পারি তাহলে তো একটা ভ্যালু অ্যাড হবে। Yes, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে যদি আমি দাবি করি যে আমি গতকালকে কিছু শিখেছি তাহলে 100% সেটা আমাকে আরেকজনকে শিখাইতে পারতে হবে। আমি যদি এখানে দাঁড়িয়ে শিখাতে না পারি তার মানে প্রমাণিত হইল যে আমি আসলে নিজেই শিখিনি। আমি কি বাংলা বোঝাতে পারলাম? আমি তো কখনোই পারছি না তোমাদেরকে নিয়ে। তোমরা তো জি স্যার বলে বলে 2 বছর সব পার করে দিয়ে বৃদ্ধ হয়ে গেলে, কিন্তু কবে শিখবা? শিখবা কবে? পিপিসি ক্লাস স্যার করে গেছে, এখন ক্লাস আমি যখন বের হইলাম তখন একজন ঢুকলো, তাকে যদি কাঞ্চি হোক, নিরু হোক, মেহেদি হোক, রিমন হোক, যে কেউ ওকে যদি না শিখাতে পারে যে আজকে স্যার কি বুঝাইছে কি করাইছে, তার মানে এই ক্লাস হয়নি, এই ক্লাস থেকে তোমার কোনো ভ্যালিডেশন নাই। টোটাল আউটপুট ইজ জিরো, বিগ জিরো। উল্টা টাইম দিছো, শ্রম দিছো, ক্লাস করছো, পুরোটাই জিরো, কোনো ট্যানজিবল আউটকাম নাই। ক্লাস যখন করো নিয়ত এটা থাকতে হবে তো যে আমি যাতে আরেকজনকে শিখিয়ে দেব, নিয়ত যদি এটা থাকে যে আমি যাতে ভুলে যেতে পারি, তাহলে তো এটা হচ্ছে জাস্ট একটা নরমাল প্রসেস ফ্লো অফ এনি অর্গানাইজেশন, একটা প্রোডাকশন প্রসেস। আমার তো ইভেন আমরা যে কোনো ফেব্রিক, যে কোনো গার্মেন্টস আমরা যে তৈরি করছি, এই গার্মেন্টস এর একটা শেপ আছে, একটা ডিজাইন আছে না? মানে ইভেন মেলদের জন্য একটা ডিজাইন শেপ আছে, ফিমেলদের জন্য একটা ডিজাইন শেপ আছে, প্রত্যেকটার জন্য তো একটা ডিজাইন করা আছে। সেই ডিজাইন অ্যাপ্রুভ হয়ে তো তারপরে সেইটা প্রোটোটাইপ হয়ে প্যাটার্ন হয়ে তারপরে কাজ হচ্ছে, অর্ডার ফার্স্টে ইয়া হচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে। সো প্রোডাক্টের ডিজাইন, then marketing first determine whether the public desires the product. যদি নতুন কোনো প্রোডাক্ট থাকে, নতুন কোনো ডিজাইন হয়ে থাকে, ওই ডিজাইনটা বায়ার থেকে আগে অ্যাপ্রুভাল নিতে হয়। যে দেখা গেছে যে বায়ার অ্যাপ্রুভাল দুইভাবে আসে, একটা হচ্ছে বায়ার ডিজাইন দেয়, বলে যে এটা বানাই দিতে পারবো কিনা, আবার অনেক সময় আমরা বায়ারদেরকে ডিজাইনটাকে অ্যাপ্রুভাল দিই যে এই যে আমরা নতুন একটা ডিজাইন করছি, দেখেন whether you like it or not. Then purchasing needs to find suppliers and acquire materials or components. ঠিক আছে, খুব ভালো কথা, তুমি একদম ঝাঁকানাকা নতুন একটা ডিজাইন, নতুন ধরনের একটা ড্রেস, নতুন ধরনের ফ্যাশন শো হবে, সেটার জন্য তুমি সব এক একটা ইউনিক ধরনের ড্রেস ডিজাইন করে তারপরে দিয়ে দিলে। বাট ওই ড্রেসটা দেওয়ার জন্য বা ইয়া করার জন্য তোমার যে র মেটেরিয়াল গুলো লাগবে, যে অ্যাকসেসরিজ গুলো লাগবে, তোমার যা লাগবে সেই জিনিসটাও তো তোমার দিতে পারতে হবে। সে ফর এক্সাম্পল তোমার ওই জায়গায় লুরেক্স ইয়ার্ন হলে ভালো হবে, কারণ তুমি চাইতেছো যে তোমার এক একটা ইয়ার্ন যাতে এক এক ভাবে ঝিলিক দেয়, যাতে ঝলকানি গুলো এই টাইপের হয়, যাতে তোমার এক একটা ইয়ার্নের রিফ্লেকশন, লাইট রিফ্লেকশন এক এক রকম হয়। এখন সেটার জন্য তোমার দরকার হচ্ছে লুরেক্স ইয়ার্ন। তোমার লুরেক্স নিয়ে কোনো ধারণা নাই, তোমার শুধু ধারণা আছে যে আমার চাই আমি এক একটা ইয়ার্ন যাতে এক এক রকম ভাবে ঝিলিক দেয়। এখন এই ঝিলিক দেওয়া ইয়ার্ন তোমার কে খুঁজে দিবে? অপারেটর, হেল্পার, আরেকজন নন টেক্সটাইল ইঞ্জিনিয়ার না। সো তোমাকে জানতে হবে যে তাহলে আমি কোন ইয়ার্নটা ইউজ করব এবং এই ইয়ার্নটা বাংলাদেশে হয় কিনা, বাংলাদেশে আমরা বানাইতে পারি কিনা, বাংলাদেশের স্পিনিং ইন্ডাস্ট্রিতে এই ইয়ার্ন প্রডিউস হয় কিনা। না হলে আমি ইম্পোর্ট করতে হলে কোথা থেকে ইম্পোর্ট করব? ইউ হ্যাভ টু বাই এভরিথিং। তোমার সব জানতে হবে। হ্যাঁ, এখন মনে করো ম্যাকডোনাল্ডস বার্গারের একটা সুপার চেইন শপ, সারা পৃথিবীতে ম্যাকডোনাল্ডস আছে। এখন তুমি যে ফুড শপে গেলা, ওই জিনিসের জাস্ট যদি তুমি আমার জাস্ট ওরে জিজ্ঞেস করো যে এই বার্গারের যে পাউরুটিটা, সেই পাউরুটি আপনাদেরকে ডেলিভারি কে দেয়, আমরা ইয়া বলে দিবে এটা আমার ধারণা নাই, ম্যানেজার সাহেব হয়তো বলতে পারবে। ম্যানেজার জিজ্ঞেস করলা, এটা তো সুপার চেইন শপ, এইখানে আসলে সবকিছু মাল্টিন্যাশনাল ওয়েতে হয়, এটা
ফেব্রিকটা আসলে ইম্পোর্টেড নাকি এক্সপোর্টেড আমি ঠিক বলতে পারছি না। হয়েছে না, বুঝা গেছে না? তো অশিক্ষিত মূর্খ গোমূর্খকে ওখানে ম্যানেজার পদ দিয়ে রাখা হয়েছে, কারণ ও মনে করেছে যে আমার কাজ তো শুধু বার্গার অর্ডার নেওয়া আর ডেলিভারি দেওয়ার টাকাটা বুঝে নাও, এই কোশ্চেনের জবাব যে দিতে হবে এটা তো আর কখনো বুঝে না। অথচ কোশ্চেন যে ফয়সাল স্যার গিয়ে করছে তাও না, ফয়সাল স্যারের স্টুডেন্ট দিচ্ছে। Then receive the materials or components, মানে আমি ম্যাটেরিয়াল বা কম্পোনেন্ট যে রিসিভ করব সেই জিনিসগুলো হিসাব করা। অ্যাকাউন্টিং পেজ দ্য সাপ্লাইজ এন্ড এমপ্লয়িজ, ওই যে তুমি ডুরেক্স ইয়ার্ন সোর্স করলা, ইয়ার্ন সোর্স করলা, লাইব্রেরি আসলা ভিয়েতনাম থেকে, কোরিয়া থেকে, টাকা ছাড়া আনবা, পেমেন্ট করতে হবে না? পেমেন্ট কি বাকিতে পেমেন্ট করবা? যেদিন বায়ার আমাকে পে করবে সেদিন আমি আপনাদের পে করে দিব। তোমার কি শ্বশুর বাড়ির লোকজন নেই না? এগুলো তো অ্যাডভান্স সব এলসি হয়ে তারপরে এভাবে ইয়া হয়ে যাবে। আচ্ছা, তারপরে এগুলো বেশি লোক করতে হবে, ওয়্যার হাউসে রাখতে হবে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে, এগুলো নিয়ে আমাদের আলাদা চ্যাপ্টার আছে। হিউম্যান রিসোর্স হ্যাজ দ্য পিপল টু মেক দ্য প্রোডাক্ট। এখন এমন একটা প্রোডাক্টের অর্ডার তুমি পাইছো বা অর্ডার তুমি নিছো, যে অর্ডার নেওয়ার পরে এখন তোমার কাছে মনে হইতেছে যে এমন ফ্যাশনেবল প্রোডাক্টের অর্ডারটাই নিছি, নিয়ে এখন পড়ছি বিপদে। কারণ এতদিন মনে করছে যে শুধু ইয়ারটা এনে দিব বা ইয়ারটা এনে দিব, ঠিক আছে, কিন্তু এখন এই ফেব্রিকটা এত ডেলিকেট ফেব্রিক হবে। ডেলিকেট ফেব্রিক বুঝো তো তোমরা, মানে এই ফেব্রিকটা তোমরা যখন স্পেশাল ফেব্রিক কোর্স তো আর পাওয়া না, আর সবাই পাওয়া না, কারণ এটা তো ফেব্রিকের যারা অ্যাডভান্স তারা, কিন্তু স্পেশাল ফেব্রিকের বেসিক কিছু জিনিস তোমাদের অবশ্যই প্রত্যেকেরই জানা থাকতে হবে। আমাদের লেইস ফেব্রিকের নাম তো শুনছো, দেখছো? লেইস টাইপের ফেব্রিক, নেট ফেব্রিক, নেট টাইপের ফেব্রিক, এই যে ফেব্রিকগুলো, এগুলো হচ্ছে খুব ডেলিকেট ফেব্রিক, কারণ এগুলোতে একটু টান খেলেই ছিঁড়ে যাবে, পুরো ফেব্রিক কলাপস করবে, কারণ এগুলো খুব ডেলিকেট ফেব্রিক, খুব সফটলি হ্যান্ডেল করতে হয়। ইভেন আমাদের তোমরা প্রায় বিভিন্ন ওই বলিউড টলিউডের মুভি টুভি তো আছেই, এছাড়াও তোমরা বিদেশে বিভিন্ন জায়গায় ওয়েডিং ড্রেস হিসেবে মেয়েদেরকে যে ধরনের ড্রেস পরতে দেখো, এর মধ্যে অনেকগুলো থাকে খুব ডেলিকেট ফেব্রিক, যে এগুলো দেখা গেছে যে ওই গাড়ির ইয়ার সাথে ওই একটু হ্যাচকা টান খেলে গেছে শেষ, ড্রেস নষ্ট হয়ে যাবে। সো এই যে জায়গাটা, এই যে ডেলিকেট ফেব্রিকগুলো, ডেলিকেট ফেব্রিক তৈরি করা, ধরো আমার এই ধরনের ফেব্রিক তৈরি করা সহজ নাকি ওই ধরনের ডেলিকেট ফেব্রিক তৈরি করা সহজ? এই ধরনের ফেব্রিক তৈরি করা হাজার গুণে বেশি সহজ, কারণ এগুলো নিয়ে বেশি টেনশনের কিছু নেই, এগুলো কমন প্রোডাক্ট, মাস প্রোডাক্ট, বড় জিনিস গণহারে হইতেছে, কিন্তু ওগুলো প্রত্যেকটার জন্য প্রত্যেকটা স্টেজে আলাদা কেয়ার, আলাদা ইয়া লাগে। ইভেন আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের মেশিন থাকে, রিডিং সিঙ্গেল জার্সি থাকে, রিম থাকে, ইন্টারলক থাকে, ফ্লিস থাকে, অটো স্টেপ মেশিন থাকে। অটো স্টেপ আর ইঞ্জিনিয়ারিং স্টেপ, মানে নরমাল যে মেশিনগুলো সেগুলোকে আমরা বলি ফিডার স্টেপ, আর অটো স্টেপ যেগুলো সেগুলোকে আমরা বলি ইঞ্জিনিয়ারিং স্টেপ। একটা ইন্ডাস্ট্রিতে অটো স্টেপ মেশিন খুব বেশি থাকে না, পুরো ইন্ডাস্ট্রিতে যদি দেখা যায় যে মানে নিটিং মেশিন যদি 200টাও থাকে, সিঙ্গেল জার্সি মেশিন যদি 100টাও থাকে, 100টার মধ্যে দেখা যায় যে তার মধ্যে খুব বেশি হলে 8-10টা, ম্যাক্সিমাম 8-10টা অটো স্টেপ মেশিন আছে, কারণ এগুলোর দাম অনেক বেশি এবং এগুলো এসি রুমে রাখতে হয়। এগুলোতে যে ইয়ার্নগুলো থাকে, মানে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়ার্ন নেট ফেব্রিকের জন্য এগুলো ইউজ করা হয়। এই যে অটো স্টেপ মেশিন, সেই অটো স্টেপ মেশিন চালানোর মতো মানে ক্যাপাসিটিও সবার থাকে না, ওইটার অপারেটর আলাদা, যে যাদেরকে অতটুকু ডেভেলপ করা হয়েছে যারা এই মেশিনগুলো চালাতে পারে। এখন ওই মনে করো যদি আমার প্রত্যেক শিফটের জন্য রোটেশন হয় 6 জন করে আছে যারা এই কাজগুলো পারে, কোনো একদিন বিশেষ কারণে যদি দেখা যায় যে ওই মেশিনের অপারেটর 4 জনের মধ্যে একসাথে 3 জন, মানে 4 জনে আজকে 4 জন আসার কথা, তার মধ্যে 2 জন আসে নাই, অন্য ফ্লোরে যদি 2 জনকে এনে এটা ইয়া করতে হয়, তাহলে সেদিন খবর হয়ে গেছে। মানে সেদিন চিন্তা করবে যে আমি কি এদেরকে দিয়ে, মানে এই 2 জনের আন্ডারে এদের 2 জনকে দিয়ে আরো মেশিন চালাবো নাকি মেশিন অফ রাখবো, কোনটা দিয়ে আমার সুবিধা, কারণ প্রোডাক্ট নষ্ট হয়ে গেলে তো খবর আছে, কারণ এ তো জানে না এই মেশিন কিভাবে চলে, একে তো একা চালাইতে দিবে না, মানে তখন করবে কি, মানে এই অপারেটরের আন্ডারে দিবে 2টা মেশিন, যে এর সাথে হেল্পার দিবে, শুধু ইয়ারটিয়ার লাগাবে, প্রোগ্রামিং করে দিবে, এর সাথে দিবে। আগে হয়তো প্রত্যেকটা মেশিনের সাথে একজন ছিল, এখন যেহেতু 2 জন নাই, আরেকজনের সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে নিবে, কিন্তু পুরো দায়িত্ব এর কাছে থাকে, এইভাবে অ্যাডজাস্ট করা হয়। যাই হোক,
এগুলো নিয়ে তো আমরা মানে এর আগেও বিভিন্ন কোর্সে কথা বলছি যে ইফিশিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস দুটোর মধ্যে পার্থক্য কি জানো? বাস্তবে আছে মনে করো অনেক হচ্ছে অমুক ক্লাবের প্রেসিডেন্ট। এখন কখন তুমি বুঝবা যে প্রেসিডেন্ট হিসেবে অনেক ইফিশিয়েন্ট আর কখন তুমি বুঝবা প্রেসিডেন্ট হিসেবে অনেক ইফেক্টিভ? বাস্তবতার নিরিখে তো গত 2 সেমিস্টারের পারফরম্যান্স বিবেচনায় অনেককে তুমি ইফিশিয়েন্ট বলবা না ইফেক্টিভ বলবা না কি বলবা? এফিশিয়েন্ট। আচ্ছা কেন এফিশিয়েন্ট বলছো বলো? এবার ব্যাখ্যা করো। কি দিয়ে অনেক এফিশিয়েন্সি প্রমাণ করলে মেজার ও কি দিয়ে তোমার এই এফিশিয়েন্সি প্রমাণ করলো? কি এফিশিয়েন্সি দেখাইছিল? রেজাল্ট পারফরম্যান্স ক্লাবের প্রেসিডেন্ট না ছাত্রগুলো হচ্ছে ক্লাব প্রেসিডেন্ট। ক্লাব প্রেসিডেন্ট হিসেবে সে কতটুকু এফিশিয়েন্ট কতটুকু ইফেক্টিভ বলো? একদম পার্সেন্টেজে বলবা এবং কেন বলছো সেটা ব্যাখ্যা করো। বলো, বলো। জীবন থেকে নেয়া। আমি বুঝি না তোমাদের ক্লাসে আমি চেষ্টা করি যতটা সম্ভব রিয়েল লাইফ এক্সাম্পল দিতে, কিন্তু তখনই তোমাদের চেহারাগুলো কেমন কেমন জানি হয়ে যায়। বলো নিরু, বলো বলে ফেলো। হ্যাঁ, মেজার হিজ পারফরম্যান্স। স্যার এটা কি হলো কি দুইটা মিলে 100% এর কথা বলতে হবে নাকি এফিসিয়েন্সি হলো কি 100% আর ইফেক্টিভনেস 100%? প্রত্যেকটাই আলাদা, হ্যাঁ আলাদা 100%। তাহলে আমি দেখব তাকে কি 50% দুইটাই মানুষের কোনো ভালো করে না ওটা কোনো ইফেক্ট করে না মানে ওটা ইউজফুল তেমন হয় না আমাদের জন্য। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এফিশিয়েন্সিতে কত পার্সেন্ট? মানে দুইটাই স্যার কম দাঁড়াও, এফিশিয়েন্সিতে একসাথে কত দিছো? 50 50। কেন দিছো? স্যার 15 15। জি স্যার ও একসাথে 15। জি ও পাস কততে? স্যার ক্যান্ডিডেট আচ্ছা 50 এ পাস। আচ্ছা 15 দিছো তারপরে দাঁড়াও বলছি তো মানে পাইছে 15 পায় নাই 85। হ্যাঁ 15 কেন পাইলো? ওই যে সে প্রেসিডেন্ট আর মানে ওই যে কখনো মিটিং এ দেখছি এই জন্য এটা মানে ও আচ্ছা মিটিং এ দেখছি। টুকটাক দেখা যায়। এইটা হলো কি তাই আর ইফেক্টিভনেস বলতে সে এখন পর্যন্ত নাটক প্রোগ্রাম না করেছে আমার দেখা মতে নাটক প্রোগ্রাম করছে বা আমাদেরকে কোনো এক্সট্রা মিটিং করছে নিজের থেকে ডেকে তো এটা হলো কি খুব একটা ইউজফুল মনে হয় না যে তার অ্যাক্টিভিটিস বা তো এই জন্য এটা তো 15। কারণ জিনিস যে একটা ক্লাবের কাজই না করে প্রেসিডেন্ট হয়ে যদি সে কিছুই না করে তাকে তো আরো কম দেওয়া উচিত। তো দিছো কেন? সিনিয়র থেকে সিনিয়র হ্যাঁ এবার ব্যাচমেটদের পক্ষ থেকে কেউ বলো। সময় হলো। না ও তো খুব সুন্দর সহজ করে দিয়েছে কাজ। এবার বলো ওর এফিশিয়েন্সি ভালো ছিল না ইফেক্টিভনেস ভালো ছিল না কোনটা বেশি খারাপ ছিল? হ্যাঁ গুড আনসার। বলো না তুমি ওকে কত মার্ক দিবে? দুবার বাইরে গেলে তো মারামারি হয়ে যায়। হ্যাঁ 50 60।
150 কিভাবে প্রসেস পেল? আমি কি ফ্রেন্ডশিপের স্কেল মিজার করতে নামছি? মানে পরীক্ষায় কোশ্চেন আসছে ক্লাব প্রেসিডেন্টের, আর সে উত্তর দিছে যেহেতু আমার বন্ধু লাগে সেহেতু সে ভালো ছিল। এটা কি সুমাইয়া? এটা কি? আচ্ছা, পুরুষ জাতির পক্ষ থেকে, পুরুষ জাতির পক্ষ থেকে মেয়ে দিয়ে মার্কিং সাহসী পুরুষ জিহাদ। তুমি ক্লাবে আসো তো নাকি? কি তুমি ক্লাব মেম্বার না? ও হ্যাঁ, কিন্তু তুমি এই এফিশিয়েন্সি কি দিয়ে মেজার করছো? মানে বুঝলা কেমনে যে সেটা পার্সেন্ট এফিশিয়েন্ট? মানে অ্যাটেন্ডেন্স আচ্ছা মানে জানানো আমাদের ওকে, ঠিক আছে, ওকে, কনসেপ্ট মোটামুটি ঠিক আছে সবারই। মানে এইটাই বড় কথা ছিল যে একটা হচ্ছে যে ধরো এই যে ক্লাস, এই কোর্সে একটা ছেলে 100% ক্লাসে আসছে, এই কারণে সে অ্যাটেন্ডেন্সে 100% অ্যাটেন্ডেন্স পাইছে, 10 এ 10 পাইছে, আমার কাছ থেকে পারফেক্ট অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট পাইছে, গ্রিন প্রোডাক্ট হিসেবে সবুজের কাছ থেকে ইয়া পাইছে, তালি পাইছে, সবকিছু পাইছে। এইটা হচ্ছে তার এফিশিয়েন্সি। এবং সে আশা করছে যেহেতু আমি এত কিছু পাইছি, 10 পাইছি, 100% ক্লাস করছি, ইয়া করছি, আমি তো অটো পাস। কিন্তু সে গিয়ে দেখে সে ফেল। এমন তো আমার কথা ছিল না, যেহেতু আমার এফিশিয়েন্সি 100%, আমি কেন ফেল করব? কিন্তু আসলে তাই হয়েছে। আবার আরেকটা ছেলে, সে এবার উদাহরণ অন্যভাবে আসে, মনে করো সে পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়েছে, পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে সে 40 একদম 40 মার্কসেরই আনসার করছে। এবং শুধু যে আনসার করছে তা না, তার 2 মার্কসের কোশ্চেনও 2 পৃষ্ঠা, 4 মার্কসের কোশ্চেন 4 পৃষ্ঠা, সে লেখছে আর লেখছে। কত যে লুক নিছে, তার পরীক্ষার খাতার ওয়েট হয়ে গেছে 2 পৃষ্ঠা। এবং সে পেয়েছে 40-এ ডাবল। কারণ কি? সে তো ফুল আনসার করেছে, একটা কোশ্চেনও বাদ দেয়নি। এমন না যে সে কোনো কোশ্চেনের আনসার করেনি। স্যার এত রিলেট করে বলেন কেন স্যার? আমার কেন জানি ইচ্ছে হয় জীবন থেকে নেয়া কথা তুলে দেবো স্যার, জীবন, কিন্তু তোমাদের এই কথাগুলো শুনতেই যে এত কষ্ট লাগে। যে কে আমারে বলছিল যে আমার কি মানে শয়তান কেন চাইলো যে এখন আমাকে ক্লাব নিয়ে কথা বলতে হবে, মার্কিং চাইতে হবে? হ্যাঁ, এটা কি এই কোর্স? জানেন। তাহলে এই যে বিষয়টা যে এখন তাহলে কোশ্চেন হচ্ছে যে কোনটা ইম্পর্টেন্ট? তাহলে বুঝতে, হ্যাঁ, তোমাদের কাছে মনে হইতে পারে ইফেক্টিভনেস ইম্পর্টেন্ট, বাট ইফেক্টিভনেস কামস আফটার এফিশিয়েন্সি। দাও বুঝো, একটা ছেলে একটা কোর্সের ক্লাস অ্যাটেন্ডই করে না, ওর কাছ থেকে তুমি ইফেক্টিভনেস আশা করবা কেন? একটা ছেলে একটা মেশিন কিভাবে চালাইতে হয় শিখিয়েই ওই কোর্সের ওই প্রোগ্রামগুলো সে ওই সেশনগুলো অ্যাটেন্ডই করে না, এই মেশিন সে চালাবে কিভাবে? ওর কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করবা কিভাবে? একটা হেল্পার, একটা অপারেটরকে তুমি প্রতিদিন টার্গেট দিয়ে দিতেছো, একটা এ অপারেটর 250 কেজি ফেব্রিকের মধ্যে তোমারে 220 কেজি ফেব্রিক প্রোডাকশন করছে, আরেকটা টার্গেট 250 কেজির মধ্যে 200 কেজি দিছে, আরেকটা টার্গেট 250 কেজির মধ্যে তোমারে 180 কেজি ফেব্রিক আউটপুট দিছে। সব সেম মেশিন, সেম অর্ডার, সবকিছুই ছিল। এখন
এতটুকু পর্যন্ত দেখে 100% তোমার কাছে মনে হবে সবচেয়ে এফিশিয়েন্ট ছেলেটা হচ্ছে এ, বেস্ট অপারেটর হচ্ছে এ। কিন্তু এরপরে আরেকটা কিন্তু আছে, সেটা হচ্ছে কিউসি যখন মেশিন ইন্সপেকশন করা শুরু করছে তখন ও দেখছে এখানে 50 কেজি ফেব্রিক রিজেক্ট, এখানে 40 কেজি ফেব্রিক রিজেক্ট, আর এখানে 20 কেজি ফেব্রিক রিজেক্ট, আর এইখানে 30 কেজি ফেব্রিক রিজেক্ট। এখন বলো বেস্ট অপারেটর কে? কেন বি? এত প্রোডাকশনে এর চাইতে 20 কেজি পিছন। স্যার কোয়ালিটি তো একটা এইটাই হচ্ছে পার্ট, যে আমার শুধু কোয়ান্টিটি দিয়ে যেমন হবে না, আবার শুধু কোয়ালিটি দিয়ে হবে না। আমি যদি মনে করো এইটা যদি এখন এইটাও বলি যে এর মাত্র 5 কেজি ফেব্রিক রিজেক্ট, তাও কি আমি একে প্রেফার করব? কারণ মিনিমাম কোয়ান্টিটি যেমন লাগবে, কোয়ান্টিটি ছাড়া আমি কাজ করব কিভাবে? আমার প্রোডাকশন হওয়ার কথা 1 টন, সেখানে যদি প্রোডাকশন হয় 200 কেজি, আর তারপরে যদি অপারেটর সবাই মিলে বলে যে স্যার 1 কেজিও রিজেক্ট নাই, আমি কি ওদেরকে মাথায় তেল গুলে নিয়ে ইয়া খাবো, আর খাবো? সম্ভব নাকি? সো ওইটাও লাগবে, এটাও লাগবে, আমাদের দুইটার কম্বিনেশন লাগবে। আমাদের শুধু ইফিশিয়েন্ট মা হইলে চলবে না, ইফেক্টিভ মা লাগবে। আবার শুধু ইফেক্টিভ মা হইলে চলবে না, এফিশিয়েন্ট বাবা লাগবে। সবই লাগবে, এবং দুইজনেরই দুইটাই থাকতে হবে। এক গুণ থাকলে হবে, দুইটাই থাকবে। আচ্ছা, আমাদের প্রোডাকশন অবজেক্টিভের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যে জিনিসটা ইয়া করি সেটা হচ্ছে যে প্রফিট, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। প্রফিট হইতেই হবে, থাকতেই হবে, মানে এটাই তো ফার্স্ট ইয়ার। প্রফিট হইতে গেলে কি কস্ট কমাইতে হবে, আমার ইউনিট কস্ট কমাইতে হবে, আর এদিকে সেলস বাড়াইতে হবে। তাহলে কোয়ালিটি প্রোডাক্ট লাগবে, কাস্টমার সার্ভিস ভালো বাড়াইতে হবে, কাস্টমার ফিডব্যাক পজিটিভ দিতে হবে। যখন মেনি প্রোডাক্টে ভালো ফিডব্যাক আসবে তখন আস্তে আস্তে ভায়াবিলিটি বাড়বে, ইনভেন্টরি বাড়বে, রেসপন্স হবে। আর আমি যখন লো কস্ট যদি কমাইতে চাই তাহলে আমার হাই থ্রুপুট দিতে হবে, হাই ইউটিলাইজেশন করতে হবে, ইনভেন্টরি পরিমাণ কমাইতে হবে, আমার প্রসেস লস কমাইতে হবে, প্রোডাক্ট লস কমাইতে হবে, কস্টিং কমাইতে হবে, আমার এই জায়গাগুলোতে এফিশিয়েন্সি ডেভেলপ করতে হবে। সো ভেরিয়েবিলিটি যত কম থাকবে তত আমার জন্য এই কাজগুলো সহজ, আর যত বেশি ভেরিয়েশন আসবে, ইউনিট টাইপের প্রোডাক্ট হবে, তত বেশি আমার জন্য কাজগুলো কঠিন। সাইকেল টাইম যত কম হবে তত আমার জন্য সহজ, বেশি হলে তখন প্রসেসটাকে মেইনটেইন করা ডিফিকাল্ট। লো ইউটিলাইজেশন, ফাস্ট রেসপন্সের ক্ষেত্রে আমার হাই ইনভেন্টরি, মোর ভায়াবিলিটি, এগুলো আবার হাই সেলসের সাথে সম্পর্কিত। সো এই হচ্ছে মোটামুটি আমাদের গ্রাফিক্যাল প্যারামিটার, যে প্রোডাকশন অবজেক্টিভ এগুলোতে সবার ক্ষেত্রে কাজ করে। প্রোডাকশন সিস্টেম ডিসিশন হায়ারার্কি, যে ডিসিশনগুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলো তোমরা দেখবা, দেখে কারো যদি কোনো পয়েন্ট বুঝতে সমস্যা হয় নিজেরা আগে গ্রুপ ডিসকাস করবা, কারণ এখানে উদাহরণসহ দেওয়া আছে যে আমাদের প্ল্যানিং সাইকেলটা কিভাবে কাজ করে। তারপরে যদি সমস্যা হয় দেখে আমাকে বলবো, বুঝাই দিই। আমাদেরকে ইয়াগুলো এখন শেয়ার দিই না, স্লাইডগুলো এখন শেয়ার দিই। আচ্ছা, যেহেতু ইয়া নিয়ে কথা বলবো, manufacturing plant or an organization. Let's start the video. The goal of every individual or business is to be productive. So, what is productivity? The productivity of the production system is similar to the efficiency of the production system. Productivity may be defined as the ratio of the output of the system to its input. Here, output means the number of finished products or services, and inputs are land, building, equipment, raw material, machinery, labor, etc. How to calculate productivity? Let's understand the calculation of productivity by an example. Take plant A and plant B. Number of workers are working at plant A is 100, and the number of workers are working at plant B is 300. Number of items produced per unit time at plant A is 10.
and at plant B is 20. Therefore, productivity of plant A is 1 by 10, and productivity of plant B is 1 by 15. Now, pause the video and try to understand the calculation again. সো এরকম একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল সব বেশ কিছু দেওয়া আছে, ভিডিওটা দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি আজকের মধ্যে এই সবগুলো আপলোড করে দেব, বাসায় গিয়ে দেখবা। কোন ভিডিও এখানে একবার দেখানোর জন্য না, এগুলো দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাসায় বারবার